নমস্কার, আমি দীপশিখা কোলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ আমি ইপিসি3-র কন্টেন্ট ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের অন্তর্গত গড়াই নদীর তীরে কবিতাটি আলোচনা করব। গড়াই নদীর তীরে কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই। কবি জসিমউদ্দিনের জন্ম 1904 সালে বাংলাদেশের ফরিদপুরে। নকশি কাঁথার মাঠ, রাখালি, ধানক্ষেত তার অমর সৃষ্টি। আলোচ্য পাঠ্যাংশটি কবির সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি পল্লীকবি নামে সমধিক প্রসিদ্ধ। তার কবিতায় পল্লী প্রকৃতির রূপ সুন্দরভাবে চিত্রিত হয়েছে। 1976 সালে তিনি পরলোক গমন করেন। এবার আমরা মূল কবিতাটি সম্বন্ধে জানব। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে আমরা একটি নদীর নাম পাচ্ছি, সেটি হলো গড়াই নদী। গড়াই নদী বাংলাদেশের একটি নদী, এটি পদ্মা নদীর একটি শাখা নদী। কবি বলেছেন গড়াই নদীর তীরে একটি ছোট কুটির বা কুঁড়ে ঘর রয়েছে। সেই কুটিরটিকে ফুল লতা পাতা যেন মায়া মমতা দিয়ে ঘিরে রয়েছে। একটি বাড়িতে থাকতে থাকতে আমাদের যেমন সেই বাড়িটির প্রতি মায়া মমতা ভালোবাসা বেড়ে ওঠে, সেমনই দীর্ঘদিন ধরে এই গাছ লতা পাতাগুলি বাড়িটিকে ঘিরে থাকায় সেই বাড়িটির প্রতি তাদের একটি পরম মমতা বা মায়া জন্মেছে। বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। সন্ধ্যা সকালে নানা বুনো ফুল ফোটে সেই বাড়িটিতে। বুনো ফুল কোনগুলি? যেই ফুলগুলি আমরা, যেই সমস্ত গাছ আমরা নিজে থেকে লাগাই না, আপনা আপনিই সেগুলো জন্ম নেয় এবং বেড়ে ওঠে, সেগুলোকে আমরা বলবো বুনো ফুল। যখন হাওয়া বয়ে যায় তখন সেই বুনো ফুলগুলি হেলে পড়ে, আবার আলোতে সেই ফুলগুলি যেন হেসে কুটি কুটি হয়ে পড়ছে। সবই যেন কবির কল্পনায় ধরা পড়েছে। মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার। মাচান, মাচান কথাটির অর্থ হলো বাঁশের তৈরি উঁচু মঞ্চ। লতানো যে সমস্ত দুর্বল কাণ্ডের গাছগুলি রয়েছে সেগুলি মাচানকে আশ্রয় করে বেড়ে ওঠে। সেরকমই মাচানের ওপর শিমলতা আর লাউ কুমড়োর গাছ রয়েছে, আর সেই গাছের ফুলগুলি যেন আড়াআড়ি করে হাওয়ায় দুলছে। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। সেই মাচানের তলা দিয়ে লাল নোটে শাক লাগানো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন লাল রঙের ঢেউ বয়ে যাচ্ছে। সেই কুটিরখানির কোনো এক বধূ যেন সেখানে লাল শাড়িখানি মেলে দিয়ে গেছে। মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। মাঝে মাঝে সেখানে এদো ডোবা অর্থাৎ কর্দমাক্ত নোংরা জলাশয় থেকে ছোট ছোট ছানা বা বাচ্চা নিয়ে ডাহুক মেয়েরা বা ডাক পাখিরা এ বাড়িতে বেড়াতে আসে। তারা নানা ধরনের আওয়াজ করতে থাকে, যেন মনে হয় তারা নিজেদের মধ্যে গানে গানে কথা বলছে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনও তাহারা বোঝেনি হেতায় মানুষ বসত করে। সেই কুটিরখানির গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান করে। বাড়িটি এতটাই নিরিবিলি ও শান্ত যে পাখিরা বুঝতেই পারে না কোনো মানুষ এখনও এখানে বাস করতে পারে। তাহলে আমরা জানলাম কবিতাটি সম্বন্ধে। কবিতাটি মূলত গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি এবং প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্কের একটি চিত্র।
এই কবিতায় কবি গ্রামীণ জীবনের সাধারণ দৃশ্য, নদী, কুটির, গাছপালা, পাখি প্রভৃতি প্রকৃতির বিভিন্ন উপাদান ফুটিয়ে তুলেছেন। এছাড়াও কবিতাটিতে গ্রামীণ মানুষের সাধারণ জীবনযাত্রা, প্রকৃতির সান্নিধ্যে তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে। আমি এখানে কয়েকটি শব্দ লিখেছি, যেগুলির অর্থ আমরা এখন জেনে নেব। মাচান। মাচান শব্দটির অর্থ হলো বাঁশ ইত্যাদির তৈরি উঁচু বেদি বা মঞ্চ। এঁদোডোবা। এঁদোডোবা কথাটির অর্থ হলো নোংরা ও পঙ্কিল জলাশয়। ধন্যবাদ।